মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুরু করছি সুশান্ত সাহার লেখা গল্প বিল্ডিং কমপ্লেক্স। আজ শুনবেন দ্বিতীয় ও অন্তিম পর্ব। যারা প্রথম পর্ব শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তবুও আগের পর্বের কিছু ঘটনা আপনাদের শুনিয়ে রাখছি। মুকুন্দবাবুরা বাইপাসের একটি কমপ্লেক্সে নতুন ফ্ল্যাট কিনে এসেছে। মুকুন্দবাবুরা গৃহপ্রবেশ করার আগে অনেকে দেখেছে রাতে এই ফ্ল্যাটের ব্যালকনিতে একজন মহিলাকে বাইরের দিকে পা ঝুলিয়ে বসে থাকতে। মুকুন্দবাবুরা ফ্ল্যাটে বসবাস শুরু করার পরেও অনেকে রাতের অন্ধকারে ব্যালকনিতে একটি মেয়েকে দেখেছে। এমনকি মুকুন্দবাবুর চোখেও একবার পড়েছে। যখন এই বিল্ডিং কমপ্লেক্স তৈরি হচ্ছিল তখন চাঁদনি নামে একটি লেবার কাজে আসার পরে হারিয়ে গেছিল। সেই রিপোর্ট মেয়েটির বাবা থানায় লিখিয়েছিল। প্রায় 2 বছর হয়ে যাওয়ার পরেও মেয়েটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। লোকাল থানার ওসি এবং ফটিকরা মেয়েটিকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছে। এখন শুনুন অন্তিম পর্ব। Mid-Century Audio Station, Mid-Century Audio Station, Mid-Century Audio Station, Mid-Century। গল্প ও পরিচালনা করেছেন সুশান্ত সাহা। পোস্টার ডিজাইন সুশান্ত। মিউজিক ওম অরূপ। অভিনয় করেছেন অর্পিতা, শ্রাবণী মৈত্র, চাঁদনি, লাভলি মুখার্জি, মুকুন্দবাবু, অর্ঘ্য কুসুম চক্রবর্তী, ইন্সপেক্টর দীপঙ্কর, গৌতম শিকারী, মাখন, সীমন্ত মৈত্র, সুবীর, বিমল, রাজেন্দ্র, সুধাকর ও সানি, চঞ্চল কুমার, ফটিক ও অমিত সুশান্ত। বাকি চরিত্র সুশান্ত। মুকুন্দবাবুরা সবাই ডাইনিং টেবিলে বসে ডিনার করছে। ব্যালকনির আলো নেভানো, কাচের পাল্লা বন্ধ করা এবং সম্পূর্ণ কাচের দেয়াল লম্বা পর্দা দিয়ে ঢাকা। খাটের ডান দিকের দেয়াল ঘেঁষে রাইটিং টেবিলের উপর খোলা একটা গল্পের বই। বোঝা যাচ্ছে মুকুন্দবাবু খেতে যাওয়ার আগে বইখানা পড়ছিল। টেবিলের ওপর সাজানো আছে বাংলা, ইংলিশ নানান রকমের গল্পের বই। একটা টেবিল ল্যাম্পও আছে, সেটা এখন অফ করা। ঘরের সিলিংয়ে লাগানো কয়েকটা এলইডি লাইট জ্বলছে। সৌরভ ও মৌপ্রিয়া ডাইনিং টেবিলের চেয়ারে পাশাপাশি বসেছে। সৌরভ হঠাৎ ব্যথায় চেঁচিয়ে ওঠে। কি হলো? সৌরভ বলে বোন পায়ের পাতায় দাঁড়িয়ে পড়েছে। কি হচ্ছে মৌ? মৌপ্রিয়ার সাথে সাথে বলে, দাদা তার আগে আমার থাইয়ে চিমটি কেটেছে। মৌপ্রিয়ার কথা শেষ না হতে হতেই সৌরভ বলে, মিথ্যে কথা, আমি কখন তোকে চিমটি কাটলাম? এই সময় মুকুন্দবাবুর ঘর থেকে কাচের দরজা ঠেলার আওয়াজ আসে। ব্যালকনির দরজা খোলার আওয়াজ এলো মনে হচ্ছে। এরপরে মনে হলো মুকুন্দবাবুর রাইটিং টেবিল কেউ সরিয়ে দিল, সাথে হুড় হুড় করে বই এবং টেবিল ল্যাম্প নিচে পড়ার আওয়াজ। সবাই অবাক হয়ে শব্দ অনুসরণ করে তাকায়। এরপর বিপ্লব সহ সকলে মুকুন্দবাবুর ঘরের দিকে জোর পায়ে এগিয়ে যায়। দেখে টেবিল ঠেলে কেউ অন্যদিকে সরিয়ে দিয়েছে। টেবিল ল্যাম্প, বই সব মেঝেতে পড়ে। ব্যালকনির কাচের দরজা খোলা, সেখান থেকে হাওয়া এসে ঘরের পর্দাগুলো নড়ছে। সবাই এই সব দেখে অবাক হয়। মাখন বলে ওঠে, এ কি করে হলো? ভূমিকম্প হলো না তো? ভূমিকম্প হলে কি শুধু এই ঘরে হবে? মুকুন্দবাবুর মনে পড়ে সন্ধ্যের সময় সে ব্যালকনিতে একজন মহিলাকে দেখেছিল। গতকাল কিছু চামচিকি ঘরে ঢোকার চেষ্টা করেছিল। তবে কি এইখানে কোনো অশরীরী আত্মা আছে? মুকুন্দবাবু মনে মনে কথাগুলো ভাবে, কিন্তু কাউকে কিছু বলে না। সে জানে বললেই সবাই ভয় পাবে। মাখন ব্যালকনির দিকে এগিয়ে যায়, পেছনে অর্পিতা ও বিপ্লব সহ বাচ্চা দুটো। মাখন ভালো করে চারদিকে চোখ বোলায়, এরপর প্যারাপেটের সামনে গিয়ে নিচের দিকে তাকায়, কিন্তু কিছু চোখে পড়ে না।
অর্পিতা মাখনকে জিজ্ঞাসা করে। কিছু দেখতে পাচ্ছ? না, কিছু তো চোখে পড়ছে না। তাছাড়া 7 তলায় কি বা উঠে আসবে? সৌরভ বলে ওঠে, বাদর হতে পারে। সাথে সাথে মৌপ্রিয়া বলে, তুই থাকতে আবার অন্য বাদর আসবে? সৌরভ এবার রেগে যায়, তুই আমাকে বাদর বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। সৌরভ মৌপ্রিয়াকে ধরতে যায়। অর্পিতা বকা দিয়ে বলে ওঠে, দুজনেই চুপচাপ দাঁড়াও। একটা সিরিয়াস ঘটনা হয়েছে, বোঝার চেষ্টা করো। মুকুন্দবাবু ঘরে দাঁড়িয়েছিল, সে ব্যালকনিতে আসেনি। সে বলে, আমি বলি কি, এখন খোঁজাখুঁজি করে লাভ নেই। যদি কিছু ঢুকেও থাকে, সেটা কি এতক্ষণ এক জায়গায় থাকবে? বরঞ্চ চলো সবাই ডিনারটা কমপ্লিট করে নেই, খাবারগুলো খোলা পড়ে আছে। হ্যাঁ, সেইটাই ভালো। বিপ্লব, তুই দরজাটা ভালো করে আটকে দে, আর খাবার পর বইগুলো টেবিলে তুলে রাখিস। এই বলে মাখন অর্পিতারা ব্যালকনি থেকে ঘরে আসে। অর্পিতা বাচ্চা দুটোকে বলে, চলো সবাই খেতে বসবে। অর্পিতারা সবাই ঘর থেকে বেরিয়ে যায়। বিপ্লব দরজা আটকে পর্দা টেনে দেয়। মুকুন্দবাবু নিচে পড়ে থাকা বইগুলোর দিকে তাকিয়েছিল। বিপ্লব বলে, চলুন বাবু, আমি পরে গুছিয়ে দেব। মুকুন্দবাবু ও বিপ্লব ঘর থেকে বেরিয়ে যায়। এরপর ধীরে ধীরে ঘরের দেয়ালে ভেসে ওঠে একটি মহিলার ছায়া। তার এলোমেলো চুলগুলো মুখের সামনে এসে পড়েছে। মুখখানি তার প্রায় ঢাকা। অমিত ও ফটিক দুজন খাটের দুপাশে ঘুমোচ্ছে। অমিত ঘুমের মধ্যে দেখে একটা মেয়ে উঁচু বিল্ডিংয়ের ব্যালকনিতে নিচের দিকে পা ঝুলিয়ে বসে। তার শরীর ও মুখ অস্পষ্ট। হঠাৎ মহিলাটা বীভৎস চেহারা নিয়ে অমিতের মুখের সামনে এগিয়ে আসে। অমিত ভয়ে চিৎকার করে ওঠে, আ! অমিতের ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। ভয়ে তার শরীর ঘামিয়ে গেছে। অমিতের ভয় পেয়ে চমকে উঠে বসা ফটিক টের পায়। সে উঠে বসে। নে, জল খা। কি কি বিভৎস স্বপ্ন দেখলাম। কি দেখলি? একটা উঁচু বিল্ডিংয়ের থেকে একটা মেয়ে বিভৎস চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে এলো। তোর মাথায় কমপ্লেক্সের মহিলা ঘুরছে। মন শান্ত করে শুয়ে পড়। তুই এখনো ঘুমোস নি যে? ঘুমোচ্ছিলাম, তোর চিৎকার শুনে ভেঙে গেছে। এই নে, বোতলের ছিপিটা ধর। এই বলে অমিতের হাতে বোতলের ছিপিখানা ধরিয়ে ফটিক শুয়ে পড়ে। অমিত বোতলের মুখ আটকায়। এরপর তার দিকের বেড টেবিলের উপর রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে ফটিককে বলে, জানিস ফটিক, আমি ভুল দেখিনি। কমপ্লেক্সের ব্যালকনিতে কেউ ছিল। হতে পারে, কাল একবার গিয়ে ভালো করে দেখে নিস। জানি তুই বিশ্বাস করছিস না, কিন্তু ওইভাবে বাইরের দিকে পা ঝুলিয়ে কোনো সুস্থ মানুষ বসে থাকবে না। তবে নিশ্চয়ই ওটা চাঁদনির ভূত ছিল। কথাটা শুনে অমিত ভাবনা মেশানো সুরে বলে, হতেও পারে। এখন সকাল 11:15। বিপ্লব সকালে গিয়ে কমপ্লেক্সের মেনটেন্যান্সের ছেলেটাকে খবর দিয়ে এসেছে কোনো মিস্ত্রিকে পাঠিয়ে দেওয়ার জন্য, যাতে ব্যালকনির দরজাটা দেখে যেতে পারে। বিল্ডিংয়ের আউটসাইড এবং কমন জায়গা ছাড়া কেউ যদি মিস্ত্রিদের দিয়ে পার্সোনাল কাজ করায়, সেই পেমেন্ট আলাদা করতে হয়। মৌপিয়া সৌরভ একটা ঘরে বসে টিভিতে ফুটবল ভিডিও গেম খেলছে। এমন সময় অর্পিতা একটা ছোট ট্রের ওপর দুটো দুধের গ্লাস নিয়ে দরজা ঠেলে ঘরে আসে। মৌপিয়া সৌরভ তখন গেম নিয়ে প্রচণ্ড ব্যস্ত। দুজনে দুটো গেম রিমোট নিয়ে টিভির দিকে চোখ রেখে খেলে চলেছে। এই নাও, দুজনে দুটো গ্লাস তুলে নাও। মৌপিয়া একবার চোখ ঘুরিয়ে দুধের গ্লাসের দিকে তাকিয়ে নিয়ে বলে সে এখন দুধ খাবে না। খাবি না মানে? সৌরভ, তুই একটা গ্লাস তুলে নে, তারপর দেখছি ও কেমন না খায়। সৌরভ বাধ্য ছেলের মতন গ্লাস তুলে নিয়ে এক চুমুকে শেষ করে
এবং ফাঁকা গ্লাস পাশে রেখে তাড়াতাড়ি খেলায় মন দেয়। অর্পিতা গ্লাস হাতে নিয়ে মৌপিয়াকে বলে, এই নে, আমি খাইয়ে দিচ্ছি। মৌপিয়া তাও খেতে চায় না, চোখ ঘোরালেই গেমটা হেরে যাবে। হাঁটবি না, আমি খাইয়ে দিচ্ছি, তুই খেল। এই সময় সৌরভ চিৎকার করে ওঠে, কারণ সে জিতে গেছে। মৌপিয়া রেগে যায়, দেখলে তো মা, ম্যাচটা হেরে গেলাম, তোমার জন্য হলো। একদম বাজে বকবি না, তুই খাওয়াই শুরু করলি না আর আমার জন্যে হলো। এই সময় কলিং বেল বেজে ওঠে। ধর, নিজে খেয়ে নে, মনে হয় মিস্ত্রি এলো। অর্পিতা মৌপিয়ার হাতে গ্লাস ধরিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বিপ্লব ততক্ষণে দরজা খুলে দিয়েছে। কে এলো রে বিপ্লব? ওরা ব্যালকনির দরজা দেখতে এসেছে। এই সময় ডাইনিং টেবিলের ওপর রাখা অর্পিতার মোবাইল ফোন বেজে ওঠে। ঠিক আছে, তুই ওনাদের দেখিয়ে দে। অর্পিতা এই বলে টেবিলের ওপর থেকে ফোন তুলে রিসিভ করে বলে, হ্যালো, হ্যাঁ দিদি বলো। বিপ্লব দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মিস্ত্রি দুজনকে ঘরে ডাকে এবং মুকুন্দবাবুর ঘরের ব্যালকনির দরজার দিকে নিয়ে যায়। মিস্ত্রি পাল্লা খুলে ভালো করে লক চেক করে এবং একবার দুবার দরজা টেনে খুলে বন্ধ করে। যখন দেখে দরজা ঠিক আছে তখন বলে, পাল্লা ঠিক আছে, রাতে হয়তো বন্ধ করার সময় লক ঠিক করে আটকানো হয়নি। ঠিক হয়েছে? উনি বলছে দরজার কিছু হয়নি। তবে যে রাতে দরজা নিজে নিজে খুলে গেল? হয়তো ঠিক করে লক লাগানো ছিল না। হতে পারে। বৌদি, ওনাদের দিয়ে কাকিমার ফটোটা দেয়ালে লাগিয়ে নেব? যদি লাগাতে পারে লাগিয়ে নে, এই দেওয়ালে টেবিলের উপরে মাঝখানে লাগাস। অর্পিতা চলে যায়। মিস্ত্রি লোকটি ওর সাথীকে বলে, কেন, ড্রিল মেশিনটা বার কর। আমার কাছে ব্রেক আছে, স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছি, খুলে পড়বে না। অর্পিতা এসে ঢোকে মৌপিয়াদের ঘরে। দুধ শেষ হয়েছে? মৌপিয়া বলে, অনেকক্ষণ। বাহ, খুব ভালো। সৌরভ, তোর মা ফোন করেছিল, পরশু থেকে তোদের স্কুল খুলবে, তাই আজ বাড়ি চলে যেতে বলেছে। মৌপিয়ার সাথে সাথে বলে ওঠে, আজ কেন যাবে? পরশু স্কুল খুলবে, কাল বাড়ি যাবে। আর কালকে যে তোমার স্কুল খুলছে, সেটার কি হবে? মৌপিয়ার সাথে সাথে উত্তর দেয়, প্রথম দিন ক্লাসে এত পড়াশোনা হয় না, তাই আমিও পরশু থেকে যাব। বাহ বাহ বাহ। সৌরভও বায়না ধরে, বলে, মামি, মাকে বলে দাও আমি কালকে বিকেলে বাড়ি যাব। তুই পরে তোর মাকে ফোন করে কথা বলে নিস। সৌরভ তাতেই রাজি হয়ে যায়, বলে ঠিক আছে। মৌপিয়া তখন বলে, মা, দাদু আর বাবা কখন আসবে? ওদের আসতে দেরি আছে। আমাদের সন্তোষপুরের ফ্ল্যাট যারা কিনেছে তারা আজ রেজিস্ট্রি নেবে। এই সময় ড্রিল মেশিনের আওয়াজ শুরু হয়। অর্পিতা ঘর থেকে বেরিয়ে যায়। মৌপিয়ারা আবার খেলতে শুরু করে। মুকুন্দবাবুর ঘরে রাইটিং টেবিলটাতে বইশুদ্ধ অন্যদিকে সরিয়ে রাখা হয়েছে। মিস্ত্রি একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে দেয়ালে ড্রিল করছে। মিস্ত্রি হঠাৎ চমকে ড্রিল মেশিন বন্ধ করে। দেখা যায় ফুটো থেকে গড়িয়ে পড়ছে কালো রক্ত। এগুলো এগুলো কি? মোবিল নাকি? না না, মোবিল নয়। এই সময় অর্পিতা আসে। কি হয়েছে? এ কি? এগুলো কি বেরোচ্ছে? মিস্ত্রি চেয়ার থেকে নেমে আসে, বলে, এইখানকার কোনো বিল্ডিংয়ের পার্টিশন ওয়াল এত মোটা আমি দেখিনি। এটা তো মনে হচ্ছে 20 ইঞ্চি ওয়াল, যেখানে আউটের ওয়ালই 10 ইঞ্চি, সেখানে পার্টিশন ওয়াল 20 ইঞ্চি। মিস্ত্রি দরজার ফ্রেমের দিকে চলে যায়। ওখান থেকে ভালো করে দেখে বলে, আশ্চর্য, এত মোটা দেয়াল কেন এখানে গাঁথবে? এই সময় বিপ্লব বলে ওঠে, ওই দেখো মিস্ত্রি ভাই, মনে হচ্ছে একটা টিকটিকির মাথা দেখা যাচ্ছে। মিস্ত্রি এগিয়ে গিয়ে ফুটোর দিকে তাকালে দেখে কিছু একটা দেখা যাচ্ছে। ওটা টিকটিকি না অন্য কোনো পোকা? তাছাড়া এই বদ্ধ দেয়ালের মধ্যে বেঁচে ছিল কি করে? ইস, গা আমার ঘিন ঘিন করছে।
ভাই, আপনারা ফুটোটা বন্ধ করে দিন, ফটো ঝুলাতে হবে না। এই বলে অর্পিতা বেসিনের দিকে চলে যায় থুতু ফেলার জন্য। মিস্ত্রি তার সঙ্গীকে বলে, কেলো, ব্যাগে হোয়াইট সিমেন্ট ছিল না? আছে দাদা। একটুখানি মেখে ফুটোটা বন্ধ করে দে। The person you are trying to reach is currently not available. আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন। অমিত বসার ঘরে বসে হারাধনকে ফোন করলে ফোন সুইচ অফ পায়। সকাল থেকে প্রায় অনেকবার ফোন করা হলো, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ পাচ্ছে। ফটিক ভিতর ঘর থেকে এগিয়ে আসে এবং অমিতের সামনে সোফায় বসে বলে, কি এখনো সুইচ অফ? অমিত ফোন কেটে বলে, কাকা ঠিক নাম্বার দিয়েছে তো? ট্রু কলারে যখন ছেলেটার নাম উঠেছে তার মানে নাম্বারটা ঠিক আছে। দাঁড়া, কাকাকে আরেকবার ফোন করি। ফটিক সামনের সেন্টার টেবিলের ওপর থেকে নিজের ফোন তুলে সুধাকরকে ফোন করে। সুধাকর ফোন রিসিভ করে বলে, বলুন স্যার। আপনি কি বিল্ডিং কমপ্লেক্সে আছেন? হ্যাঁ স্যার। হারাধন কাজে এসেছে? না, আজ তো ওকে দেখলাম না। তার মানে ও কাজে যায়নি। আপনি আপনাদের সিকিউরিটি অফিসের নাম্বার আমাকে দিন। নিয়ে নিন। সুধাকর নাম্বার বলে। ফটিক তার মোবাইলে টাইপ করে নেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ফটিক সুধাকরের লাইন কাটে। এরপর সিকিউরিটি অফিসে ফোন করে। ওখান থেকে খবর পায় হারাধন আজ সকালে কাজ ছেড়ে দিয়েছে। কাজ ছেড়ে দিয়েছে? ঠিক আছে, আপনি আমাকে হারাধনের বাড়ির অ্যাড্রেস দিন। ফোনের ও প্রান্তে থাকা ভদ্রলোক হারাধনের অ্যাড্রেস দেয়। ফটিক সেন্টার টেবিলের ওপর রাখা সাদা প্যাড আর পেন তুলে হারাধনের বাড়ির ঠিকানা লিখে নেয়। এরপর ফোন ছেড়ে অমিতকে বলে, ছেলেটা কাজ ছেড়ে পালিয়েছে। তার মানে ছেলেটা বুঝে গেছিল যে ওকে আমরা সন্দেহ করব। এইসবের পিছনে একটা পাকা মাথা কাজ করছে, বুঝলি? কাউকেই আমাদের হাতের নাগালে আসতে দিচ্ছে না। খেলাটা আমাদের মতন করে না, ওই পাকা মাথার মতন করে খেলতে হবে। কথা শেষ করে ফটিক কিছু ভাবতে শুরু করে। অমিত বলে, কি ভাবছিস? পাকা মাথাটাকে ধরা যায় কি করে বলতো? টোপ ফেলে দেখ, যত বড় পাকা মাথা হোক, ভয় ওর আছে। এই ভয়টাকেই আমাদের কাজে লাগাতে হবে। খারাপ বলিসনি, এতে হয়তো আমাদের জীবনের ঝুঁকি একটু বেড়ে যাবে, কিন্তু সাকসেস হবার চান্স 90%। ঠিক আছে, চল আজ থেকেই কাজে লেগে পড়ি। এই বলে ফটিক উঠে ভিতরের ঘরের দিকে যেতে থাকে। অমিত বলে, হুটহাট করিস না, শুরু করবি কোথা থেকে? স্নান করতে ঢুকি, কিছু একটা ভেবে নেব। অর্পিতা ড্রয়িং রুমে বসে মোবাইলে তার দোকানের স্টাফের সাথে কথা বলছে। আমার টেবিলের ওপর দেখো, ডিজাইন ধরে রেট করা আছে, ওইভাবে দামগুলো ফেলে রাখো, ঠিক আছে? এই বলে অর্পিতা ফোন ছাড়ে। এমন সময় কলিং বেলের আওয়াজ হয়। বিপ্লব রান্নাঘরে ছিল। সে গিয়ে দরজা খুলে। মুকুন্দবাবু ও মাখন ঘরে এসে ঢোকে। মৌপিয়া ও সৌরভ ছুটে ওপর ঘর থেকে নেমে আসে। মৌপিয়া দাদুর কাছে চকলেট চায়। মুকুন্দবাবু মজা করে বলে, এ মা, একদম ভুলে গেছি। সৌরভও দাদুকে বাটারস্কচ আনতে বলেছিল, তাই সে বলে, সেটাও ভুলে গেছো নিশ্চয়ই? হ্যাঁ রে, সেটাও ভুলে গেছি। আইসক্রিম না পেয়ে মৌপিয়া ও সৌরভের দুঃখ হয়। তাই মৌপিয়া সৌরভের হাত ধরে চলে যেতে গেলে মাখন নিজের আড়াল থেকে একটা কাগজের ছোট প্যাকেট বার করে। বলে, এই নে তোদের ডার্ক চকলেট আর বাটারস্কচ। মৌপিয়া আনন্দে বাবার হাত থেকে ব্যাগটাকে নিয়ে থ্যাংক ইউ জানায়। ওগুলো এখন খেও না, দাদু বাবা স্নান সেরে আসলে খেতে বসবে। মৌপিয়া মাকে জানায় এখনও খেতে অনেক দেরি আছে, ততক্ষণে এইগুলো হজম হয়ে যাবে। এই বলে মৌপিয়া সৌরভ সিঁড়ি থেকে ওপরের ঘরে চলে যায়। আমি স্নান সেরে আসছি। মুকুন্দবাবু নিজের ঘরে চলে যায়। বিপ্লব সামনের ব্যালকনির দিকে এগিয়ে যায়। মাখন সোফায় গিয়ে বসে। এখন বসলে কেন? একেবারে স্নানে ঢুকে যেতে। যাচ্ছি 2 মিনিট একটু বসে নিই। অর্পিতা ডাইনিং টেবিলের ওপর থেকে জলের বোতল তুলে মাখনের দিকে এগিয়ে দেয়। মাখন বোতল নিয়ে 1 ঘোট জল খেয়ে সেন্টার টেবিলের ওপর বোতল রাখে। অর্পিতা জিজ্ঞাসা করে,
তোমাদের এত দেরি হলো যে? প্রচণ্ড ভিড়, আর তার মধ্যে গাড়ি পার্কিংয়ের প্রবলেম। কাজ শেষ হবার পরেও প্রায় আধ ঘন্টা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। রাজু ওখানে পার্কিং না পেয়ে গাড়ি রাখতে অন্য জায়গায় চলে গিয়েছিল। ও, যাই হোক, তুমি ওপরে গিয়ে স্নান সেরে এসো, আমি বাকি রান্নাটা করে ফেলি। যাচ্ছি। অর্পিতা রান্নাঘরের দিকে চলে যায়। মাখন সোফায় শরীর এলিয়ে বসে। বিপ্লব টাওয়াল নিয়ে মুকুন্দবাবুর ঘরের আবজানো দরজা ঠেলে ভিতরে ঢুকলে দেখে মুকুন্দবাবু দেয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি দেখছেন বাবু? দেওয়ালে লালচেটা কিসের দাগ রে? মিস্ত্রিরা ওখানে ফুটো করেছিল কাকিমার ছবি লাগাবে বলে। তখন দেখা যায় ওখানে একটা টিকটিকি। এই দেখে বৌদি বলল যে ছবি লাগাতে হবে না, তাই মিস্ত্রিরা আবার ফুটো বন্ধ করে দিয়েছে। সে তো বুঝলাম, রক্তের দাগটা কিসের? টিকটিকিটার ড্রিল করার সময় ওটাই মারা গেছে। নতুন দেওয়ালটা দেখতে কি বাজে হয়ে গেল। রঙের মিস্ত্রি ডেকে আনিস, দেওয়ালটা আবার রং করিয়ে নেব। ঠিক আছে। এই সময় অর্পিতা রান্নাঘর থেকে বিপ্লবকে ডাকে। বিপ্লব, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, বাকি কাজটা সেরে ফেলতে হবে। বাবু, আপনি স্নানে ঢুকুন, আমি বৌদির সাথে রান্নাঘরের কাজটা সেরে ফেলি। ঠিক আছে, যা। বিপ্লব ঘর থেকে বেরিয়ে যায়। মুকুন্দবাবুর ড্রেস খুলে স্নানে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। অর্পিতা বেগুনি ভাজছিল। বিপ্লব এসে ঢুকলে বলে, বেগুনিগুলো রাখবো, একটা পাত্র দে। বিপ্লব চওড়া একটা প্লেট অর্পিতার কাছে দেয়। অর্পিতা কড়াই থেকে তুলে বেগুনি রাখতে রাখতে বলে, আচ্ছা বিপ্লব, ওটা টিকটিকি ছিল তো? আমার তো তাই মনে হয়। তবে তাই হবে। ধর্মতলা চত্বরে একটা বারে ফটিক ও অমিত বসে আছে। একটা টেবিল বাদ দিয়ে গোল টেবিলে বসে সানি সাথে তার 3 জন বন্ধু। বেলা 2টো থেকে ফটিকরা এমএলএর বাড়ির বাইরে দূর থেকে গাড়িতে বসে নজর রাখছিল। 2:30 নাগাদ এমএলএকে দেখা যায় বেরিয়ে যেতে। তার মিনিট 5 পর সানি গাড়ি চালিয়ে বের হয়। ফটিকরা ড্রাইভারকে নির্দেশ দেয় সানির গাড়ি ফলো করতে। সানি বাড়ি এসে ঢুকেছে। আগে থেকে তার 3 বন্ধু এখানে অপেক্ষা করছিল। ফটিকরা তাদের কথা শোনার চেষ্টা করে, কিন্তু তাদের কাজে লাগবে এমন কথা তাদের কানে আসে না। শুধু দেখা যায় সানি ও তার 3 বন্ধুদের বার সিঙ্গারদের গান শুনে খুশি হয়ে নাচতে এবং টাকা ওড়াতে। মাখন ঘুমোচ্ছে। অর্পিতা রেডি হয়ে গেছে, সে তার বুটিকের শোরুমে যাবে। সে মাখনকে বলে, শুনছো, আমি বের হচ্ছি, বাচ্চা দুটো পাশের ঘরে খেলছে, খেয়াল রেখো। ঠিক আছে। মনে হচ্ছে তো আজ তুমি দোকানে যাবে না। ওই 5টা নাগাদ বের হব। 4:30 বাজে, গেলে উঠে রেডি হও, আমি বেরোলাম। ঠিক আছে। অর্পিতা ঘর থেকে বেরিয়ে যায়। মাখন উঠে বসে। মৌপিয়া ও সৌরভ বিছানায় বসে দাবা খেলছে। অর্পিতা আসে। আমি বের হচ্ছি, বাবাও হয়তো বের হবে। বিপ্লবকে বলে যাচ্ছি বিকেলের খাবার বানিয়ে দেবে। মৌপিয়া বলে, ঠিক আছে। সৌরভ, বোনের খেয়াল রাখবি। অর্পিতা চলে যায়। মৌপিয়ারা দাবা খেলতে থাকে। বিপ্লব নিচতলায় সোফায় শুয়ে টিভি দেখছে। অর্পিতা সিঁড়ি থেকে নেমে আসে। বিপ্লব, ওদের সন্ধ্যের সময় কিছু টিফিন করে দিস। বিপ্লব উঠে বসে। ঠিক আছে বৌদি। অর্পিতা বেরিয়ে যায়। বিপ্লব আবার শুয়ে পড়ে এবং টিভি দেখতে শুরু করে। মুকুন্দবাবু ঘুমোচ্ছিল। সে উঠে বসে এবং খাট থেকে নেমে রাইটিং টেবিলের উপর থেকে বইগুলো তুলে খাটের ওপর রাখতে থাকে। এরপর টেবিলটাকে ঠেলে বেডের পাশে সরাবার চেষ্টা করে। বিপ্লব বাইরে সোফায় শুয়ে টিভি দেখতে দেখতে টেবিল ঠেলার আওয়াজ পায়। সে টিভি মিউট করে। আওয়াজ ফলো করে মুকুন্দবাবুর ঘরে আবজে রাখা দরজা ঠেলে ঘরে এসে ঢোকে।
দেখে মুকুন্দবাবু টেবিল ঠেলে বেডের পাশের দেয়ালের দিকে নিয়ে যাচ্ছে। কি করছেন বাবু? মুকুন্দবাবু টেবিল ঠেলা বন্ধ করে রাগ চোখে বিপ্লবের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, কতবার টেবিলটাকে সরিয়ে রাখলাম, আবার তোরা এখানে এনে রাখছিস। এই দেওয়ালে কিছু রাখবি না, আমার অসুবিধে হয়। এই বলে মুকুন্দবাবু টেবিলটাকে ঠেলে পাশের দেয়ালে সেট করে রাখে। বিপ্লব মুকুন্দবাবুর গলার স্বর এবং তাকানো দেখে অবাক হয়। এত বছর বাবুকে দেখছে, কোনোদিনও এইভাবে কথা বলতে আর তাকাতে দেখেনি। বিপ্লব যখন ভাবছে, মুকুন্দবাবু খাটে উঠে ও পাশ ঘুরে শুয়ে পড়ে। বিপ্লবের কেমন যেন ভয় ভয় করে। সে দেয়ালের ফুটোর দিকে তাকায়, তার মনে হয় ফুটো থেকে রক্ত বেরিয়ে আসছে। ভয় তার চোখ বড় বড় হয়ে যায়। এই সময় আবজানো দরজা ঠেলে মাখন আসে। এখানে কি করছিস? বিপ্লব চমকে ওঠে। কি হলো, তুই ঠিক আছিস তো? বিপ্লব দেয়ালের দিকে আঙুল দিয়ে বলে, রক্ত রক্ত বেরোচ্ছে। মাখন দেয়ালের দিকে তাকায় এবং অবাক হয়ে বলে, কি বলছিস? কোথায় রক্ত? বিপ্লব দেখে দেয়াল পরিষ্কার, আগে যেমন ছিল তেমনই আছে। বিপ্লব অবাক হয়। এই সময় মুকুন্দবাবুর ঘুম ভেঙে যায়। কি হয়েছে রে? ও কিছু না বাবা, তুমি চা খাবে? মুকুন্দবাবু উঠে বসে, বলে, হ্যাঁ, খেতে পারি। বিপ্লব, বাচ্চা দুটোকে নিয়ে একটু বের হব, তুই আমার সাথে যাস। বিপ্লব ঘাড় নেড়ে সম্মতি জানায়। চল। মাখন বিপ্লবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মুকুন্দবাবু খাটের ওপর বইগুলো দেখে অবাক হয়। মাখন বিপ্লবকে বসার ঘরে নিয়ে আসে। কি হয়েছে রে তোর? কি ভুলভাল বকছিলিস? ভুলভাল নয় দাদা, আমি টিভি দেখছিলাম, টেবিল ঠেলার আওয়াজ পেয়ে বাবুর ঘরে যাই, গিয়ে দেখি বাবু বইগুলো খাটের ওপর নামিয়ে রেখে টেবিলটাকে অন্য দেয়ালের দিকে নিয়ে যাচ্ছে। আমাকে দেখে অদ্ভুত কণ্ঠে বলে, টেবিল যেন আর ওই দেয়ালে না রাখি, ওই দেয়ালে রাখলে বাবুর অসুবিধে হয়। আরে এ তো নর্মাল ব্যাপার, অসুবিধা হতেই পারে। দাদা, বাবুকে ওই সময় দেখলে বুঝতে পারতে ওটা নর্মাল নয়। তাছাড়া মিস্ত্রিটা বলছিল এই দেয়ালটা নাকি অনেক মোটা, এমন মোটা দেয়াল নাকি এই বিল্ডিংয়ে আর কোনো ফ্ল্যাটে নেই। দেয়াল মোটা? মাখনের চোখে ভাবনা দেখা যায়। এরপর সে বলে, ঠিক আছে, তুই যা দেখেছিস এইগুলো নিয়ে এখন কারোর সাথে আলোচনা করতে হবে না। তুই বরঞ্চ খেয়াল রাখ আর কি ঘটছে। এখন তুই একটু চা বসা, চাটা খেয়ে আমি একটু দোকান থেকে ঘুরে আসি। বিপ্লব রান্নাঘরের দিকে চলে যায়। মাখন ভাবনা চোখে মুকুন্দবাবুর ঘরের দিকে তাকিয়ে থাকে। এখন সন্ধ্যে 7টা। বাইপাস থেকে একটা রাস্তা নেমে গেছে মাছের ভেড়ির দিকে। সানি দুপাশের ভেড়ির মাঝখানে চওড়া জায়গাটায় গাড়ি রেখে তার 3 জন বন্ধু নিয়ে ছোট একটা ছাউনি করা ঘরে বাঁশের মাচার উপর বসে ড্রিঙ্কস করছে। দূরে রাস্তার এক পাশে গাড়ি পার্ক করে গাড়িতে বসে আছে ফটিকরা। অমিত বলে, আর কতক্ষণ অপেক্ষা করবি? সানির তো দেখছি বাড়ি থেকে বার থেকে মাছের ভেড়ি অব্দি দৌড়। হল ছেড়ে দিলে হবে না। যখন সন্দেহ হয়েছে চাঁদনি মিসিং হওয়ার পেছনে ওর হাত আছে, তখন ওকে কিছুদিন অনুসরণ করতে হবে। সে তো ঠিক আছে, কিন্তু এত দূর থেকে ওদের কোনো কথাই তো শুনতে পাচ্ছি না। তুই বস, আমি আসছি। এই বলে ফটিক গাড়ির দরজা খুলে নেমে যায়। কোথায় যাচ্ছিস? বস, দেখতে পাবি। ফটিক গাড়ি থেকে নেমে ভেড়ির দিকে এগিয়ে যায় এবং কিছুটা যাওয়ার পরে ফটিক মাতালের অভিনয় শুরু করে। টলতে টলতে সানিদের কাছে এগিয়ে যায়। সানি ফটিককে দেখে বলে, এখানে কি চাই দাদা? এটা প্রাইভেট জোন, এখানে বাইরের লোকের অ্যালাউ নেই। সানির একজন বন্ধু রানা বলে ওঠে,
এটা সানির বাবার মাছের ভেড়ি। এখানে শুধু সানি আর ওর বন্ধুদের আসার অধিকার আছে। প্রচুর মাল খেয়ে নিয়েছি, বাড়ির রাস্তা গুলি গেছে। তোমরা দেখলাম দারু খাচ্ছ, তাই চলে এলাম। শুনেছি নেশায় নেশা কাটে, এরকম মদ হবে নাকি ভাই? আমাদের কাছে এক্সট্রা মদ নেই, যা আসে আমাদেরই লাগবে। আমি টাকাও দেবো, যা মদের দাম তার ডবল দেব। আমার কাছে প্রচুর টাকা আছে। আমি হচ্ছি কলকাতার 1 নম্বর মেয়ে সাপ্লায়ার। তোমাদের লাগবে নাকি? ফোন করবে, এক্ষুনি চলে আসবে। কী ধরনের মেয়ে আপনার কাছে আছে? কেমন চাই বলো? সব ধরনের আছে। সানির একটু সাদা সিধে মেয়ে পছন্দ আছে। সাদা সিধে এটা আছে, গরিব ঘরের মেয়ে, লেবারের কাজ করে, চলবে? না না, আমাদের কোনো মেয়ে লাগবে না, আপনি যান। কোথায় যাবো? বাড়িতে চিনতেই পারছি না। ফটিক এই বলে মাচার একদিকে বসে ঝিমোতে থাকে। অমিত গাড়িতে বসে ফটিকদের দিকে তাকিয়েছিল। এমন নেক্সট কেউ নেয়? ছেলেগুলো ভালো না, কি দরকার ওদের সঙ্গে পাঙ্গা নেওয়ার? অমিত কিছু চিন্তা করে এবং ইন্সপেক্টর দীপঙ্করকে ফোন করে। বলুন অমিতবাবু। আরে ফটিক একটা মারাত্মক রিস্ক নিয়ে ফেলেছে। কেন, কি হয়েছে? এমএলএর ছেলে সানি বন্ধুদের নিয়ে বাইপাসের পাশে একটা মাছের ভেড়িতে বসে মদ খাচ্ছে। ফটিক ওদের কথা শুনতে ওদের দলে ভিড়তে গেছে। এমএলএর ছেলে সানি? সানি কি চাঁদনি কেসে জড়িত? তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, আপনি লাইভ লোকেশন পাঠান, আমি আসছি। অমিত ফোন ছেড়ে দীপঙ্কর বাবুকে লাইভ লোকেশন শেয়ার করে। ওদিকে সানির এক বন্ধু রাজীব বলে, সানি দেখ না, লোকটার কাছে যদি কোনো ভালো কিছু থেকে থাকে। আমি আর এসবের মধ্যে নেই। বাবা বলেছে এবার যদি কোনো মেলি কেসে ফাঁসি, নিজের হাতে জেলে ঢোকাবে। ফটিক ঝিমোচ্ছিল। কথাটা শুনে ফটিক বলে, কেন, এর আগে কোনো মেলি ঘটনা নিয়ে ফেসেছ নাকি? সানি ও তার বন্ধুরা চুপ থাকে। ফটিক মাচা থেকে লাফ দিয়ে নামে, তারপর বলে, একটু জল পাওয়া যাবে? দেবা নামে একটি ছেলে বোতল বাড়িয়ে দেয়। হ্যাঁ নিন। ফটিক ছিপি খুলে 1 ঢোক জল খেয়ে নিজের চোখ মুখে ছিটিয়ে নেয়। তারপর বোতলটা আটকে মাচার এক পাশে রেখে সানিকে বলে, কিছু মনে করো না ভাই, তোমার কপাল দেখে বুঝতে পারছি তুমি অলরেডি ফেসে গেছো। সানি অবাক হয়, বলে, কি কি বলছেন আপনি? রেপ এবং মার্ডার তুমি করে ফেলেছ। সানি রেগে যায়, লাফ দিয়ে মাচা থেকে নামে। ফটিককে ধাক্কা মেরে বলে, কি বলছেন আপনি? জানেন আমি কে? ধাক্কা মেরো না ভাই, পড়ে যাব। আমি একজন জ্যোতিষী। তোমার কপাল দেখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি চাঁদনি নামে একটি মেয়েকে মেরে ফেলেছ। কথাটা শুনে সানির বন্ধুরা ঘাবড়ে যায়। তারা ধীরে মাচা থেকে একে একে নেমে আসে। সানি বলে, কি আজে বাজে কথা বলছেন? যান এখান থেকে। জ্যোতিষী? সে আবার অন্ধকারে আমার কপাল দেখতে পাচ্ছে। এখনো সময় আছে, কেটে পড়ুন এখান থেকে, না হলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবেন না। ওরকম ভয় দেখিও না, ভয় পেলে আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, কি করবি? হ্যাঁ, কি করবি? সানি ফটিককে ধাক্কা মারতে থাকে। ফটিক বারবার নিজেকে সামলে নেয়। অমিত আর গাড়িতে বসে থাকে না, ড্রাইভারকে বলে, গাড়ির ডিকিটা খোলো। ড্রাইভার সাথে সাথে ডিগ্গি খোলে। অমিত তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামে এবং ডিগ্গি থেকে চাকা খোলার রড বার করে ছুট মারে। ড্রাইভারও পিছু নেয়। সানি ফটিককে বলে, কে তুই? সিবিআই না পুলিশ? দুটো তো একই ব্যাপার, ডিপার্টমেন্টটা আলাদা। শিয়ানাগিরি করছিস? তবে এই নে। সানি ফটিকের উপর ঘুষি চালায়। ফটিক নিচু হয়ে যায় এবং পাল্টা সানির পেটে 2-3টে পাঞ্চ করে ঘুরিয়ে থুতনিতে সপাটে ঘুষি মারে। সানি পড়ে যায়। ওর বন্ধুরা এগিয়ে আসতে গেলে অমিত আর ড্রাইভার এগিয়ে আসে। অমিত রড তুলে বলে, খবরদার, এক পা এগোলে সব কটার মাথা ফাটিয়ে দেবো। বন্ধুরা ভয়ে এগোয় না। সানি উঠে ফটিকের উপর জোরে ঘুষি চালায়। ফটিক সরে যায়। সানি নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। এমন সময় রানা নামে ছেলেটি ছুটে গিয়ে একটা আদলা ইটের টুকরো তোলে। এরপর ফটিকের দিকে এগিয়ে আসে। অমিত ছুটে যায় ছেলেটাকে বাধা দেওয়ার জন্য।
এমন সময় পুলিশের গাড়ি দুরন্ত বেগে এসে থামে। ইন্সপেক্টর দীপঙ্কর লাফ দিয়ে গাড়ির সামনে থেকে নেমে বন্দুক উঁচিয়ে বলে, সাবধান, যে যেমন আছো থেমে যাও। সাব ইন্সপেক্টর সুবীর ও কনস্টেবল ছুটে গিয়ে সানি এবং ওর বন্ধুদের গ্রেপ্তার করে ও পুলিশের গাড়িতে তোলে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। দীপঙ্করবাবু এগিয়ে এসে ফটিকদের বলে, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি, চলুন থানায় চলুন, ওদের ওপর অ্যাটেম্প টু মার্ডার কেস লাগাবো, বাকিটা আমি সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলুন, থানায় গিয়ে আলোচনা হবে। ফটিকরা এবং দীপঙ্করবাবু নিজের নিজের গাড়িতে ওঠে এবং দুটো গাড়ি স্টার্ট করে এগিয়ে যায়। দীপঙ্করবাবু সাব ইন্সপেক্টর সুবীরকে বলে, সুবীরবাবু, সবার মোবাইল সিজ করুন। সাথে সাথে সুবীর ও কনস্টেবলরা সানি এবং ওর বন্ধুদের থেকে মোবাইল কেড়ে নেয়। ফটিক ও অমিত ডিউটি অফিসারের কাছে এফআইআর লেখায়। এফআইআরটা এই রকম, ফটিকরা গাড়ি নিয়ে ওখান থেকে আসতে গিয়ে দেখে কয়েকজন ছেলে দুটো মাছের ভেড়ির মাঝখানে বসে মদ খাচ্ছে। ফটিকরা গাড়ি থামিয়ে তাদের খোলা জায়গায় মদ খেতে বারণ করলে ছেলেগুলো তাদের অশ্লীল ভাষায় গালাগালি করে এবং তাদের ধাক্কা মেরে ফেলে মদের বোতল দিয়ে মারার চেষ্টা করে। এই সময় পুলিশ টহল দিতে গিয়ে তাদের দেখে এবং দুষ্কৃতীদের হাত থেকে ফটিকদের রক্ষা করে। মিথ্যা কথা, লোকটা মিথ্যে রিপোর্ট লেখাচ্ছে। আমার মোবাইল দিন, আমি বাবার সাথে কথা বলবো। লকআপের লোহার শিক ধরে সানি চিৎকার করে কথাগুলো বলে। ফটিক সানির কাছে এগিয়ে যায়, বলে, সত্যি মিথ্যা কোর্টে প্রমাণ হবে, তবে হ্যাঁ, যদি বাঁচতে চাও তবে একটা উপায় আছে। এই সময় রানা এগিয়ে এসে বলে, কি উপায় বলুন, আমি রাজি। চাঁদনি কোথায়? প্রশ্ন শুনে রানার উৎসাহ কমে যায়। সে সানির মুখের দিকে তাকিয়ে পিছনে লকআপের এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বাকি বন্ধুরাও কোনো কথা বলে না। ফটিক সানিকে বলে, তোমাদের টাকা আছে তাই যারা সাক্ষী হতে পারতো তাদের তুমি টাকা দিয়ে মুখ বন্ধ করে সরিয়ে দিয়েছ, কিন্তু তোমারই মুখ খোলার যদি ব্যবস্থা করি। আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি কোনো চাঁদনিকে চিনি না। কি ভিলেনের বন্ধুরা, ও কি সত্যি কথা বলছে? সানির বন্ধুরা চুপ থাকে। অবশ্য তোমরাও তো সমান দোষী, তোমরা সবাই মিলে মেয়েটাকে মেরেছ। না, সেদিন আমি ছিলাম না। আমিও না। বলেই দুজন চুপ হয়ে যায়। সানি রাজীব, রানা আর দেবার দিকে তাকায়। দীপঙ্কর একটা চেয়ারে বসে ফটিকের কথা বার করার কায়দা দেখছিল। পাশের চেয়ারটায় বসে অমিত। ফটিক দীপঙ্কর বাবুর দিকে তাকায় এবং এগিয়ে আসে। কথায় আছে, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয়। তবে শুনে নিলেন, যেদিন চাঁদনিকে মারা হয়েছিল সেদিন ওই দুজন ছিল না, তার মানে সানি আর ওই সানির বন্ধু মিলে চাঁদনিকে মেরেছে। ফটিক কথাগুলো সানিদের শুনিয়ে বলে। ফটিকের কথা শেষ হতেই রাজীব ব্যস্ত হয়ে বলে ওঠে, না, আমি চাঁদনিকে মারিনি, আমি সানিকে বারণ করেছিলাম। কি বলছিস তুই? চুপ কর, ওরা কথা বার করার চেষ্টা করছে, একদম কথা বলবি না, চুপ থাক। দীপঙ্করবাবু উঠে যায় এবং কোমর থেকে পিস্তল বার করে লকআপের সামনে গিয়ে দাঁড়ায়। তবে তোরা বলছিস তোরা দুজন ছিলিস না, তোদের নাম বল। আমার নাম রানা। আমার নাম দেবা। আর তোর নাম? রাজীব। রাজীব, তুই বলছিস সানিকে তুই বারণ করেছিলিস চাঁদনিকে মারতে। রাজীব চুপ থাকে। দীপঙ্কর ধমকে ওঠে, চুপ করে থাকবি না, উত্তর দে। আমি কিছু জানি না স্যার। একটু আগে তো বেশ বলছিলিস, এখন জানি না বললে হবে? আপনি আমার ফোন দিন, আমি বাবাকে ফোন করব। এদেরকে মারার পর যখন তোকে এনকাউন্টার করব, তার আগে অবশ্যই তোর বাবার সাথে কথা বলিয়ে দেব। আপনি হয়তো জানেন না, আমার বাবা এখানকার এমএলএ। তোর বাবা এমএলএ হোক আর চিফ মিনিস্টার, চাকর তো সে পাবলিকের। হাত জোর করে ভিক্ষে চেয়ে তারপর চাকরিটা তোর বাবাকে নিতে হয়েছে, আর আমাকে রীতিমতো খেটে পড়াশোনা করে চাকরি পেতে হয়েছে। তোর বাবার মতো ভিক্ষে করে নয়। এত তোর বাবার গরম তুই আমাকে দেখাস না। সুবীরবাবু, ওই তিনটাকে বাইরে বার করে আনুন। ভালোই যদি কিছু বলে তো ঠিক আছে, না হলে তিনটাকে কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে এনকাউন্টার করে রেল লাইনের ধারে শুইয়ে দিয়ে আসবেন। না স্যার, আমি আর দেবা সেদিন ছিলাম না, রাজীব আর সানি ছিল। আমাদের ছেড়ে দিন স্যার। সত্যি বলছিস? সত্যি বলছি। তবে তোরা জানলি কি করে
যে চাঁদনিকে ওরা মেরেছে? রাজীব আমাদের বলেছে। সানি রাজীবের দিকে রাগত দৃষ্টিতে তাকায়। রাজীব ভয় পেয়ে বলে, কথায় আমি ওদের কিছু বলিনি। কিরে রানা, আমাকে ফাঁসাচ্ছিস কেন? দীপঙ্কর একজন কনস্টেবলকে বলে, অতুলবাবু তালা খুলুন। কনস্টেবল তাড়াতাড়ি লকআপের তালা খুলে দেয়। দীপঙ্কর রাজীবকে বলে, তুই বেরিয়ে আয়। রাজীব কি করবে বোঝে না। সে সানিদের দিকে তাকায় এবং ভয় ভয় লকআপ থেকে বেরিয়ে আসে। দীপঙ্কর রাজীবের ঘাড় ধরে এবং থানার অন্য প্রান্তে নিয়ে যেতে গেলে সানি বলে, ওকে নিয়ে কোনো লাভ নেই অফিসার। ও যদি কিছু বলেও তবুও প্রমাণ করতে পারবেন না ও সত্যি বলছে। এই সময় একজন সাব ইন্সপেক্টর কান থেকে মোবাইল নামিয়ে এগিয়ে আসে। দীপঙ্কর বাবুকে বলে, স্যার, মনুকে পাওয়া গেছে। দীঘার এক হোটেলে লুকিয়েছিল। কথাটা শুনে সানির মুখ শুকিয়ে যায়। দীপঙ্কর সানির দিকে তাকায়, বলে, এবার নিশ্চয়ই প্রমাণ পেয়ে যাব। হরিবাবু চলুন, রাজীবকে একটু লাঠি দিয়ে মালিশ করে আসি। দীপঙ্করবাবু রাজীবকে নিয়ে থানার অন্যদিকে চলে যায়। অমিত ফটিক চেয়ার ছেড়ে দীপঙ্করের সাথ নেয়। সানি চিৎকার করে বলতে থাকে, আমাকে আপনারা ফাঁসাচ্ছেন। আমার বাবা যদি জানতে পারে, আপনাদের কাউকে ছাড়বে না। শুনতে পাচ্ছেন? আপনাদের কাউকে ছাড়বে না। রাজীবকে নিয়ে দীপঙ্কর একটা রুমে আসে, সাথে ফটিক ও অমিত। ঘরটায় একটা কাঠের টেবিল আর দুপাশে দুটো কাঠের চেয়ার পাতা। একটা হলুদ বাল্ব লাগানো গোলবাটি লম্বা তার দিয়ে টেবিলের উপর ঝুলছে। বাল্বটা জ্বলছে। দীপঙ্কর রাজীবকে চেয়ারে বসায়। বস। রাজীব চেয়ারে বসে। ওর চেহারায় ভয়ের ছায়া। বলে, স্যার, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। দেখ, তুই জানিস, কিন্তু এখন হয়তো মনে পড়ছে না। দু চার গা লাঠির গা খেলে সব মনে পড়ে যাবে। আমাকে ছেড়ে দিন স্যার। এই সময় একজন কনস্টেবল লাঠি হাতে ভিতরে আসে এবং রাজীবের কাছে পাশে গিয়ে দাঁড়ায়। তাকে দেখে রাজীবের আরও ভয় বেড়ে যায়। আমাকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি আমি আর সানির সাথে মিশব না। দীপঙ্কর ফটিকদের বলে, ওকে মারতে দেখলে আপনাদের কোনো অসুবিধা হবে না তো? কেন ওকে মারবেন? ভালো ঘরের ছেলে। ওর হাত পা ভাঙলে ওর মা বাবা দুঃখ পাবে। কিরে, পাবে না? পাবে, অবশ্যই পাবে। আমাকে আমার মা অনেকবার সানির সাথে মিশতে বারণ করেছিল। মার কথা শুনলে আজ আমাকে এই বিপদে পড়তে হতো না। এই সময় সাব ইন্সপেক্টর সুবীর ভিতরে আসে। দীপঙ্করকে বলে, স্যার, দীঘা থানার ইন্সপেক্টর জিজ্ঞাসা করছিল মনুকে কি কলকাতায় পাঠিয়ে দেবে। ওনাকে বলুন মনুকে ওখানেই জিজ্ঞাসা শুরু করতে। বলে দেবেন চাঁদনি কেসের ও সবটা জানে। এতএব কীভাবে কথা বার করবে সেটা উনি ডিসিশন নেবে। ঠিক আছে স্যার। সুবীর চলে যায়। অমিত বলে, আমি বলছিলাম কি দীপঙ্করবাবু, রাজীবকে মারধর না করে ওকে রাজসাক্ষী বানিয়ে নিন। তাতে ও সব বলেও দেবে আর আপনি ওকে ছেড়েও দিতে পারবেন। কিরে, রাজসাক্ষী হবেই? আমাকে কি করতে হবে? তুই যা জানিস সব নির্দ্বিধায় বলে দিবি, তারপর বাড়ি চলে যাবি। আর এখন যা বলবি সেগুলো আবার আদালতে বলতে হবে। বল, কি করবি? আমি যদি বলে দেই সানি আমাকে মেরে ফেলবে। তোকে বাঁচানোর দায়িত্ব আমার। সানির বাবা খুব ডেঞ্জারাস, উনি লোক লাগিয়ে ঠিক আমাকে মেরে দেবে। যেমন করে উত্তম নামে মিস্ত্রিটাকে মেরেছিল। উত্তমকে মেরেছে কিনা বলতে পারবো না, তবে মিস্ত্রিটা সেদিন ওখানে ছিল। উত্তমকে কেউ মারেনি। রেল পুলিশ জানিয়েছে সিসিটিভিতে দেখা গেছে উত্তম নিজেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, তুই কি বলছিলি? উত্তম সেদিন ওখানে ছিল? আমি যতটা জানি সব বলবো, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তবে সব দোষ আপনাদের। তোর কিছু হবে না, এটা ইন্সপেক্টর দীপঙ্করের ওয়াদা। এরপর রাজীব একটু সময় নেয়, তারপর বলতে শুরু করে, সেদিন রানা আর দেবা ওদের ক্লাব থেকে ক্রিকেট ম্যাচ খেলতে গেছিল। রানা দেবা ক্রিকেট খেলে? ওরা খুব ভালো খেলোয়াড়, আমি নিজেও বোটিং করি। আমরা তিনজনই খেলার সাথে যুক্ত। বাহ, এ তো খুব ভালো।
সানির সাথে তোদের বন্ধুত্ব হলো কিভাবে? সানির সাথে আমাদের স্কুল থেকে পরিচয়। আমরা তিনজন একই ক্লাসে পড়তাম, কলেজেও একসাথে ছিলাম। সানি আগে এমন ছিল না। ওর বাবা এমএলএ হবার পরে ও নেশা ধরল। সঙ্গদোষে আমরাও খেতে শুরু করলাম। তোর বাবা মা কি করেন? আমার বাবার বউবাজারে সোনার দোকান, মা সংসার সামলায়। আর রানা দেবার বাবা মা, ওনারা কি করেন? ওদের দুজনের বাবাই ব্যাংকে আছেন। রানার মা স্কুল টিচার আর দেবার মা হাউসওয়াইফ। তার মানে তোরা সবাই ভালো ঘরের ছেলে। সানির বাবা এমএলএ গিরি ছাড়া আর কি কাজ করে? ওর বাবার মদের দোকান, পেট্রোল পাম্প, মাছের ভেড়ি আরও অনেক ব্যবসা আছে। আচ্ছা। দীপঙ্কর সামনের ফাঁকা চেয়ারটায় গিয়ে বসে আর ফটিকদের বলে, কিছু মনে করবেন না, একটু বসলাম। আপনাদের জন্য কি চেয়ার আনিয়ে দেব? আমরা ঠিক আছি, আপনি বসুন। দীপঙ্কর মোবাইল বার করে ভিডিও ক্যামেরা অন করে। লাঠি হাতে কনস্টেবল সরে দাঁড়ায়। দীপঙ্কর রাজীবকে বলে, এবার বল, সেদিন কি হয়েছিল? আমাকে দুপুর 12টা নাগাদ সানি ফোন করে, বলে রেডি হতে, আমাকে নিয়ে ওদের বাইপাসের সাইটে যাবে। তারপর সাউথ সিটি গিয়ে সিনেমা দেখবে আর খাওয়া দাওয়া করবে। সেদিন আমার শরীর ভালো ছিল না, তাই বললাম যাব না, তুই রানাদের নিয়ে যা। তখন শুনলাম রানারা খেলতে গেছে। তারপর ওর রিকোয়েস্টের কাছে হার মেনে আমি একটা জ্বরের ওষুধ খেয়ে রেডি হই। মা সেদিন অনেক করে বেরোতে বারণ করেছিল, কিন্তু শুনিনি। 12টা 20 নাগাদ সানি গাড়ি চালিয়ে আমাদের বাড়ির সামনে আসে। আমাকে তুলে একটা মদের দোকান থেকে মদ আর একটা দোকান থেকে চিপস আর সিগারেট কিনে পৌঁছই ওদের প্রজেক্টে। এই ব্লকে তখন গাঁথনির কাজ চলছে। 6 তলা অবধির গাঁথনির প্লাস্টার সবই হয়ে গেছিল, শুধু 7 থেকে 10 তলা অবধি কাজ চলছিল। তাই ওই বিল্ডিংয়ে মিস্ত্রি লেবার তখন কম। বি এবং সিতে তখন জোর কদমে কাজ চলছে, তাই বেশিরভাগ লেবার মিস্ত্রি ওদিকে। আমরা 7 তলায় পৌঁছই। সাইট ম্যানেজার আর সিকিউরিটি মনু গাড়ি থেকে মদের বোতল, গ্লাস, জলের বোতল, চিপসের প্যাকেট নামিয়ে আমাদের সাথে আসে। আমরা যখনই যেতাম ওরা চামচাগিরি করতে হাজির হয়ে যেত। এর বদলে সানি ওদের টাকাও দিত। সেদিন ওই ফ্লোরে উত্তম, চাঁদনি ছাড়াও আরও 6 জন লেবার মিস্ত্রি কাজ করছিল। ম্যানেজার আর মনু 3টে চেয়ার আমাদের সামনে এনে রাখে। সানি মাঝখানের চেয়ারটায় সব সাজিয়ে বসে। তারপর আমাকে বলে, তুই জল দিয়ে খাবি না সোডা দিয়ে? আজ আমায় ছেড়ে দে, শরীর ঠিক নেই। তুই আসতে বললি বলে ওষুধ খেয়ে বের হলাম। আরে দারু খেলে শরীর ঠিক হয়ে যাবে। না রে, আজ খাবো না। কমসে কম আমার সঙ্গ দেওয়ার জন্যে 1 পেক নে। ঠিক আছে, ছোট করে বানা। সানি 2টো গ্লাসে মদ ঢালে, এরপর জল মিশিয়ে বলে, তোল, চিয়ার্স। রাজীব গ্লাস তুলে চিয়ার্স করে এক চুমুক মেরে বসে থাকে। সানি থামে না, সে পেগের পর পেগ বানিয়ে খায়। কিছুক্ষণ পর সানির নেশা চড়ে। সানি চাঁদনির দিকে তাকায়। চাঁদনি তখন মিস্ত্রি উত্তমকে কড়াতে মশলা দিয়ে হেল্প করছে। উত্তম আর অন্য একজন মিস্ত্রি ইটের গাঁথনি করে চলেছে। সানি সাইট ম্যানেজারকে বলে, ওই বনকা, ওই মেয়েটাকে এখানে ডাক। কোন মেয়েটা স্যার? ওই যে সামনে, যে মেয়েটা কড়াতে মশলা তুলছে। বনকা চাঁদনির কাছে এগিয়ে যায়। চাঁদনিকে সানি ডাকছে বলে ডেকে আনে। উত্তম চাঁদনিদের দিকে তাকায়। চাঁদনি সানির সামনে এসে দাঁড়ায়। কি নাম তোর? চাঁদনি। সানি নাম শুনে এক লাইন গান গেয়ে নেয়। চাঁদনি, ও মেরি চাঁদনি। বাহ, খুব সুন্দর নাম। তুই এত সুন্দরী, কেন এসব কাজ করছিস? সুন্দরীদেরও তো পেট আছে বাবু, 2টো পেট চালাতে হয়। বাড়িতে বাবা অসুস্থ, তার ওষুধপত্র লাগে। কাজ না করলে চলবে কি করে? আমি যদি তোকে টাকা দিই? তুমি কেন টাকা দেবে? সানি উঠে দাঁড়ায় চাঁদনির সামনে। উত্তম কাজ ছেড়ে ওদের দিকে তাকিয়ে আছে। সানি বলে, দেখ, তোকে আমার খুব পছন্দ। অনেক দিন ধরে তোকে দেখছি, কিন্তু কিছু বলতে পারিনি। আজ একদম ডিটারমাইন্ড হয়ে এসেছি, তুই আমার সাথে থাকবি। আপনারা বড়লোক বাবু, 2-4টে রাখেল রাখতেই পারেন, কিন্তু
আমার কারো রাখেল হওয়ার শখ নেই। দেখ, আমি বিয়ে করিনি, তোকে বিয়ে করব বলছি না, কিন্তু বান্ধবীর মতন থাকতে পারিস। তোর টাকা পয়সার কোনো অভাব রাখবো না, এটা গ্যারান্টি। ঘুরিয়ে খাবার চেষ্টা করছেন বাবু? নিশ্চয়ই আপনার বান্ধবী হব বলে আমাকে টাকা দেবেন না, তার বদলে নিশ্চয়ই অন্য কিছু আশা করবেন। সানি চুপ থাকে। চাঁদনি বলে, আমি এখন যাব বাবু? তবে তুই রাজি না? আমি ভদ্র মেয়ে বাবু, পেটের দায়ে কাজ করতে এসেছি, এখানে সম্মান আমি বেচতে পারবো না। উত্তম চাঁদনির কথায় রাগ মুখে হাততালি দিয়ে ওঠে। সানি উত্তমের দিকে তাকায়। সানির রাগ হয়। চাঁদনি কাজে ফিরে যায়। সানি নতুন বোতল খুলে ঘট ঘট করে প্রায় 750 বোতল শেষ করে ফেলে। এরপর চাঁদনির কাছে এগিয়ে যেতে থাকে। রাজীব অনুমান করে খারাপ কিছু ঘটতে চলেছে, তাই সে সানিকে বলে, সানি, আমার শরীরটা ভালো লাগছে না, চল ফিরে যাই। সানি রাজীবের কথা কানে তোলে না। সে এগিয়ে গিয়ে চাঁদনির হাত ধরে এক ঝটকায় টেনে নিজের দিকে ঘুরিয়ে বুকে টেনে নেয়। কি করছেন বাবু? আমাকে ছেড়ে দিন। উত্তম কাজ থামিয়ে উঁচু টেবিল থেকে নেমে আসে। স্যার, ওকে ছেড়ে দিন। সানি এক হাত দিয়ে উত্তমকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর চাঁদনিকে আদর করার চেষ্টা করতে থাকে। উত্তম চিৎকার করে ওই ফ্লোরের মিস্ত্রি ও অন্যান্য লেবারদের ডাকে। হ্যাঁ পেন্টো, হ্যাঁ সালিম, এদিকে আয়। দেখ, লোকটা চাঁদনির সাথে জবরদস্তি করছে। ফ্লোরের অন্যদিকে কাজ করা মিস্ত্রি লেবাররা সবাই এগিয়ে আসে। কেউ কেউ সানিকে বলে, এ কি করছেন বাবু? ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিন বাবু। এই বলে পিন্টু, সেলিম, উত্তমরা চাঁদনিকে ছাড়াবার চেষ্টা করে। সানি রেগে যায়। সে চাঁদনিকে ছেড়ে কোমর থেকে পিস্তল বার করে। সরে যা, সরে যা সবাই। উত্তম সহ সবাই পিস্তল দেখে ভয় পেয়ে সরে যায়। সানি শক্ত করে চাঁদনির হাত ধরে এবং টেনে নিয়ে যায়। চল আমার সাথে, আজ তোর সম্মান কে বাঁচায় দেখব। রাজীব সানির কাছে এগিয়ে আসে। সানিকে বাধা দিয়ে বলে, সানি, সানি ছেড়ে দে ওকে, মেয়েটার সাথে ওই রকম করিস না। সরে যা রাজীব, সরে যা এখান থেকে, না হলে তোকে গুলি করে দেবো। সানি, তোর নেশা হয়ে গেছে, তুই এটা ঠিক করছিস না। সানি চাঁদনিকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। বাবু, আমাকে ছেড়ে দিন, আমার লাগছে। কি হলো? ছেড়ে দিন বলছি। সানি কারো কথা শোনে না। উত্তম ব্যস্ত হয়ে পড়ে। কি করবে বুঝে উঠতে পারছে না। চাঁদনি গায়ের জোরে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে থাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আমাকে ছাড়ুন বাবু, আমাকে ছাড়ুন। চাঁদনি সানির হাতে কামড়ে দেয়। যন্ত্রণায় সানি চাঁদনির হাত ছেড়ে দিলে চাঁদনি নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে ছুট মারে। সানি পিছে ছোটে, আর ঠিক সিঁড়ির থেকে নামার মুহূর্তে সানি পা বাড়িয়ে দেয় চাঁদনির পায়ের দিকে। চাঁদনি ল্যাং খেয়ে নিজেকে সামলাতে পারে না, মুখ থুবড়ে পড়ে যায়। এরপর সিঁড়ি থেকে গড়িয়ে গিয়ে ল্যান্ডিংয়ের দেয়ালে ধাক্কা খায়। এই দৃশ্য দেখে সবাই আঁতকে ওঠে। সানি চাঁদনির দিকে ছুটে যায় এবং হাত ধরে তুলতে গেলে দেখে চাঁদনি নেতিয়ে গেছে। সানি হাত ছেড়ে দেয়। নাকের সামনে আঙুল নিয়ে দেখে চাঁদনির নিঃশ্বাস পড়ছে না। সানি ঘাবড়ে যায়। সে ওপরের দিকে তাকালে দেখে উত্তম, রাজীব সহ সবাই ফ্লোরের সিঁড়ির সামনে দাঁড়িয়ে চাঁদনির মৃতদেহের দিকে অবাক ও ভীত চোখে তাকিয়ে আছে। রাজীব নেমে আসে। চাঁদনির নাকের সামনে আঙুল নিয়ে দেখার পরে সানিকে বলে, এ কি করলি সানি তুই? মেয়েটা যে মরে গেছে। কথাটা শুনে লেবার মিস্ত্রিদের মাথায় যেন বর্জ্য বিদ্যুৎ পড়ল। উত্তম কেঁদে ওঠে। সানি ঘাবড়ে যায়। সে বলে, আমি কোথায় মারলাম? ও তো নিজেই পড়ে গেল। আপনি তো মারলেন স্যার, আপনি ওকে ল্যাং মেরে ফেলে দিলেন। না না, আমি ওকে মারিনি। আপনি মেরেছেন, আমরা নিজের চোখে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখেছি। আপনি মেরেছেন। সানি ঘাবড়ে যায়। রাজীব আর দাঁড়ায় না। সে ভয়ে সিঁড়ি থেকে নিচের দিকে ছুট মারে। তারপর কি হলো? তারপরে ওখানে কি হলো আমি জানি না। আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। বাড়ি ফিরে রানাদের ফোন করে সবটাই জানাই। রানারা বুদ্ধি দেয়
পুলিশ যদি জিজ্ঞাসা করে সত্যিটা বলে দিতে। ঘন্টা দুয়েক পরে সানি ফোন করে, আমাকে ধমকি দেয়, বলে যদি আমি কারো কাছে মুখ খুলি তবে ও আমাকে, আমার বাড়ির সবাইকে গুলি করে মেরে ফেলবে। এমনকি রানা দেবাদেরও বলতে বারণ করে। আমি আর ভয়ে বলিনি যে অলরেডি আমি ওদের বলে দিয়েছি। লাশ কি করলো? আমি জানি না, সানিকে ভয়ে কোনোদিনও জিজ্ঞাসাও করিনি। তবে ওখানে যারা সেদিন ছিল তারা নিশ্চয়ই বলতে পারবে। ঠিক আছে। এরপর দীপঙ্কর ভিডিও করা বন্ধ করে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে বলে, ওকে নিয়ে যান আর সানিকে নিয়ে আসুন। কনস্টেবল রাজীবকে হাত ধরে নিয়ে যায়। রাজীব বলে, আমাকে ছাড়বেন না স্যার? আপনি তো বলেছিলেন সব বলে দিলে আমাকে ছেড়ে দেবেন। তোর কথা যদি সত্যি হয় অবশ্যই তোকে ছেড়ে দেব। কনস্টেবল রাজীবকে নিয়ে চলে যায়। দীপঙ্কর ফটিকদের বলে, লাশটা পাওয়া খুব জরুরি, যে করেই হোক সানির থেকে জানতে হবে লাশটা কি করেছে। আপনি একবার দীঘা থানায় ফোন করুন, বলুন ডাইরেক্ট মনুর ঘাড়ে চাঁদনির খুনের দোষ চাপাতে। তখনই নিজেকে বাঁচাতে ও সানির নাম বলে দেবে এবং লাশ কোথায় আছে সেটাও হয়তো জানা যাবে। হ্যাঁ, ও যখন ওখানে ছিল লাশ কোথায় ও নিশ্চয়ই জানবে। সেদিন দিনের ডিউটিতে যে সাইট ম্যানেজার ছিল তাকেও ধরে আনতে পারলে ভালো হয়। খারাপ বলেননি। এই সময় কনস্টেবল সানিকে নিয়ে আসে। সানি দীপঙ্করের দিকে তাকিয়ে একটু হাসে, তারপর বলে, আপনি বৃথা চেষ্টা করছেন অফিসার, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। ওকে চেয়ারে বসান আর দুটো চেয়ার এনে দিন। আমাদের লাগবে না, একটু পরেই তো ওকে নিয়ে বেরোবেন। দীপঙ্কর ফটিকের কথা বুঝেছে কি বোঝেনি বোঝা গেল না। সে বলে, ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমি আসছি। দীপঙ্কর দীঘা থানায় ফোন করতে আর সাব ইন্সপেক্টরদের সাইট ম্যানেজারকে ধরে আনার অর্ডার দিতে বাইরে চলে যায়। সানি ফটিকের কথাটা শুনে একটু কৌতূহল হয়ে পড়েছিল, তাই দীপঙ্কর বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফটিকের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, আমাকে কোথায় নিয়ে যাবেন? আমরা ভাবছি তোমাকে চাঁদনির কাছে পৌঁছে দেব। মানে? মানে তুমি চাঁদনিকে এত করে চেয়েছিলে, পাওনি, তাই তোমাকে চাঁদনির থেকে দূরে রাখা ঠিক হবে না। তাই ঠিক করছি একটা ফাঁকা জায়গায় তোমাকে ছেড়ে দেবো, তারপর তোমাকে গুলি করব। আমাকে এনকাউন্টার করবেন? ঠিক ধরেছ। এটা অন্যায়, আমাকে আদালতে তুলুন, প্রমাণ করতে পারলে শাস্তি দিন। এনকাউন্টার করবেন কেন? দেখো ভাই, ফটিক সানির সামনে চেয়ারটায় গিয়ে বসে। যদি বাঁচতে চাও তবে চাঁদনির লাশ কি করেছো বলে দাও। চাঁদনির লাশ মানে? আমি চাঁদনিকে মেরেছি নাকি? তোমার কাছে একটা পিস্তল ছিল না? ওটা বাবার পিস্তল ছিল, বাবা নিয়ে নিয়েছে। ওটার নিশ্চয়ই লাইসেন্স আছে? অবশ্যই আছে, আমার বাবা একজন এমএলএ, সে কোনো বেআইনি কাজ করে না। কথাটা শুনে অমিত হাসে। ফটিক চেয়ার ছেড়ে উঠে যায়। অমিতকে বলে, চল অমিত, সাইট ম্যানেজার বনকাকে তুলে নিয়ে আসতে বলি। কেউ কিছু বলবে না, সবাই আমার বাবার থেকে গাদা গাদার টাকা খেয়ে বসে আছে। এই সময় দীপঙ্কর আসে, হাতে নীল কাটার। সে চেয়ারে বসে নীল কাটার টেবিলের ওপর রেখে কনস্টেবলকে বলে, ওর হাতখানা চেপে ধরুন, কাঁচা নখগুলো উবড়ে ফেলতে হবে। সানি ভয়ে তাড়াতাড়ি হাত দুটোকে পিছনের দিকে লুকিয়ে নেয়। আমাকে টর্চার করবেন না, আপনারা কিন্তু মুশকিলে পড়বেন। তবে বল, চাঁদনি কোথায়? সানি চুপ থাকে। দীপঙ্কর কনস্টেবলকে ইশারা করে। কনস্টেবল জোর করে সানির হাত দুটোকে সামনে আনার চেষ্টা করে। সানি শক্তি লাগিয়ে নিজের হাত দুটোকে পিছনে রাখার চেষ্টা করে আর বলে, আমাকে ছেড়ে দিন, আমি বলছি। কনস্টেবল থেমে যায়। চাঁদনি মারা গেছে, কিন্তু আমি মারিনি, ও নিজের সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। ওর লাশ কোথায়? সানি চুপ থাকে। দীপঙ্কর হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে কনস্টেবলের থেকে লাঠি ছিনিয়ে নিয়ে সানির কলার ধরে তুলে পাছায় মারতে শুরু করে। তাই দেখে ফটিক মুখ ঘুরিয়ে দাঁড়ায়। অমিত সানিকে মার খেতে দেখে। কমপ্লেক্সের বাইরে প্রচুর ভিড় জমে আছে। সবাই এ ব্লকের একটা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে। ফায়ার ব্রিগেডের গাড়ি এগিয়ে আসে, সাথে অ্যাম্বুলেন্স।
দারোয়ানরা কমপ্লেক্সের গেট খুলে দেয়। গাড়িগুলো কমপ্লেক্সের মধ্যে ঢোকে। অর্পিতা শোরুম থেকে গাড়ি চড়ে ফিরছে। বিল্ডিং কমপ্লেক্সের সামনে ভিড় দেখে অর্পিতা অবাক হয়। ড্রাইভার হর্ন বাজিয়ে বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। অর্পিতা সকলকে এই ব্লকের দিকে তাকিয়ে থাকতে দেখে সেও কৌতূহল নিয়ে পিছনের সিটের জানালা থেকে মুখ বাড়িয়ে বিল্ডিংয়ের ওপর দিকে তাকায় এবং সাথে সাথে তার বুক কেঁপে ওঠে। দেখে মুকুন্দবাবু তার ঘরের ব্যালকনির প্যারাপেট ওয়ালের পাইপের ওপর বসে বাইরের দিকে পা ঝুলিয়ে পা দোলাচ্ছে। অর্পিতার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, তার মাথা ঘোরে। তাও সে নিজেকে সামলে নিয়ে মোবাইল বার করে বিপ্লবের মোবাইলে ফোন করে। বিপ্লব ফোন ধরেই বলতে শুরু করে, বৌদি সর্বনাশ হয়ে গেছে, বাবু ব্যালকনিতে পা ঝুলিয়ে বসে আছে, ডাকলেও শুনছে না, ফায়ার ব্রিগেডের লোকেরা এসে নামাবার চেষ্টা করছে। দাদা কোথায়? দাদা এখানেই আছে, দাদা কি করবে বুঝতে পারছে না, বিকেল থেকেই বাবুর ব্যবহারে কেমন যেন পরিবর্তন দেখছিলাম, দাদা তার জন্য আজ দোকানেও যায়নি। বাচ্চা দুটো কোথায়? ওরা প্রচণ্ড ভয় পেয়ে আছে, দুজনেই নিচের ঘরে চুপচাপ সোফায় বসে আছে। ঠিক আছে, তুই ওদের খেয়াল রাখ, আমি এসে গেছি। অর্পিতা ব্যস্ত হয়ে ফোন কাটে এবং ড্রাইভারকে বলে, হর্ন বাজাতে থাকো, না হলে ভিড় সরবে না। ড্রাইভার হর্ন বাজিয়ে গাড়ি ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে নিয়ে যায়। ইন্সপেক্টর দীপঙ্কর সানিকে চেয়ারে বসতে বলে। দীপঙ্কর সানির পেছনে এত ডান্ডা মেরেছে, সানি বসতে গেলেই লাগছে। সে কিছুতেই বসতে পারছে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না স্যার, প্রচণ্ড ব্যথা করছে। বসতে তো তোকে হবেই। পারছি না স্যার, প্রচণ্ড জ্বালা করছে। তবে বল, চাঁদনির লাশ কি করেছিস? চাঁদনিকে আমি মারিনি স্যার, ও সিঁড়ি থেকে পড়ে গেছে। দীপঙ্কর কিছু বলতে যাচ্ছিল, এই সময় সাব ইন্সপেক্টর সুবীর ব্যস্ত হয়ে ঘরে ঢোকে। স্যার, বাইপাসের কমপ্লেক্সে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। কি হয়েছে? একটা লোক ব্যালকনির প্যারাপিটে বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে। কত তলা? সেটা তো জিজ্ঞাসা করলাম না, সম্ভবত বহুতলই হবে। ঠিক আছে, আপনি কয়েকজনকে নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যান। আর হ্যাঁ, যাওয়ার সময় ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে দেবেন। ওই কাজটা কমপ্লেক্সের লোকেরা নিজেরাই করে দিয়েছে। ঠিক আছে, আপনি কয়েকজনকে নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যান। সুবীর চলে যেতে গেলে ফটিক বলে, 1 মিনিট সুবীরবাবু। সুবীর দাঁড়িয়ে পড়ে। কোন কমপ্লেক্স বললেন? বাইপাসের অ্যাপার্টমেন্ট। এখন অবধি তো ওখানে ওই একটাই অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। যেখান থেকে চাঁদনি মিসিং হয়েছে? হ্যাঁ, ওই বিল্ডিংটাই। ফটিক অমিতের দিকে তাকায়। অমিত বোঝে ফটিক কেন তার দিকে তাকালো, কারণ সেই বলেছিল ব্যালকনিতে সে একটা অস্বাভাবিক মেয়েকে দেখেছে। ফটিক সুবীরকে জিজ্ঞাসা করে, আপনি বললেন একটা লোক ব্যালকনির প্যারাপেটে বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে। সেই রকমই তো শুনলাম। চলুন দীপঙ্কর বাবু, ওখানে আমরা যাব, সানিকেও নিয়ে চলুন। দীপঙ্কর ফটিকের দিকে কৌতূহল নিয়ে তাকায়। ফটিক বলে, আমি জানি আপনার কৌতূহল হচ্ছে, হঠাৎ কেন সানিকে নিয়ে আমরা ওখানে যাব বলছি। আশা করি আপনার সব প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন। ওকে সুবীরবাবু, সানিকে নিয়ে চলুন। সুবীর ও দাঁড়িয়ে থাকা কনস্টেবল দুজন সানির দুহাত ধরে এবং দীপঙ্কর ও ফটিকদের সাথে ঘর থেকে বেরিয়ে যায়। মুকুন্দবাবু প্যারাপেট ওয়ালের বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে তার শরীর অন্য কেউ দখল করে আছে। চুলগুলো ঘেটে এলোমেলো করে রেখেছে, চোখ দুটো লাল টুকটুকে। মাখন, অর্পিতা, বিপ্লবরা মুকুন্দবাবুর ঘরের ভিতরে দরজার কাছাকাছি দাঁড়িয়ে। বাচ্চা দুটো দরজার বাইরে ভয় ভয় মুখে দাদুর দিকে তাকিয়ে আছে। ফায়ার ব্রিগেডের দুজন লোক নিঃশব্দ পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় মুকুন্দবাবুকে নামাবার উদ্দেশ্যে। নিচে ফায়ার ব্রিগেডের লোকেরা জাল ধরে আছে, যদি মুকুন্দবাবু পড়ে যায় তবে সেই জালে এসে পড়বে। ফায়ার ব্রিগেডের লোক দুটো মুকুন্দবাবুর দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ মুকুন্দবাবু ভয়ঙ্কর চেহারা নেয় এবং সম্পূর্ণ ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকায়, বলে, সাবধান,
কেউ এগোবি না, চলে যায় এখান থেকে, আমাকে বিরক্ত করবি না। মুকুন্দবাবুর এই রূপ দেখে ফায়ার ব্রিগেডের লোক দুজন ভয়ে পিছিয়ে আসে। মৌপিয়া আর সৌরভ ভয়ে চলে যায় বসার ঘরের জায়গায়। মাখনরা চমকে ওঠে। মুকুন্দবাবু আবার ঘাড় সোজা করে সামনের দিকে তাকায়। তখন তার নজরে পড়ে পুলিশের গাড়ি কমপ্লেক্সের মধ্যে ঢুকছে। গাড়িতে দীপঙ্কর এবং ফটিকদের সাথে বসে আছে সানি। দীপঙ্কর বাবুর মুখ রাগে শক্ত হয়ে ওঠে। এই সময় বিপ্লবের চোখ পড়ে টেবিলের দেয়ালের দিকে। মিস্ত্রিদের ফুটো করা জায়গা থেকে রক্ত ঝরছে। বিপ্লব আতকে ওঠে। সে অর্পিতাদের ইশারায় ডাকে এবং দেয়ালের দিকে তাকাতে বলে। অর্পিতারা দেখে দেয়ালের ফুটো থেকে অঝরে রক্ত ঝরছে। তারা ভীতু চোখে তাকিয়ে থাকে। ফায়ার ব্রিগেডের লোকেরা আবার পা চেপে মুকুন্দবাবুর দিকে এগোতে শুরু করে। মুকুন্দবাবু তাদের দিকে আচমকা ঘাড় ঘোরায়। লোক দুটো ভয়ে থমকে দাঁড়িয়ে যায়। তারা তখন ভাবছে এমন ভয়ঙ্কর রূপ কোনো মানুষের হতে পারে। কিছুক্ষণের মধ্যে খোলা দরজা দিয়ে ফটিকরা ঢোকে এবং মুকুন্দবাবুর ঘরে প্রবেশ করে। মাখনরা ফটিকের দিকে তাকায়, তারপর ইউনিফর্ম পরা পুলিশের দিকে। ফটিক ব্যালকনির দিকে এগিয়ে যায় এবং ফায়ার ব্রিগেডের লোকেদের ইশারায় বলে সরে আসতে। লোক দুটো সরে আসে। ফটিক ব্যালকনির দরজার সামনে গিয়ে দাঁড়ায়। মুকুন্দবাবু তখন ভয়ঙ্কর রূপ নিয়ে এদিকে তাকিয়ে। ফটিক শান্ত গলায় বলে, কেমন আছো চাঁদনি? ফটিকের মুখে চাঁদনি নাম শুনে মাখনরা এবং দীপঙ্কররা অবাক হয়। অমিত আগেই বুঝে গিয়েছিল, তাই তার কাছে ব্যাপারটা অস্বাভাবিক না। কিন্তু ভয় পায় সানি। সে বলে ওঠে, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। সুবীর ও কনস্টেবল আরও শক্ত করে সানিকে ধরে। মুকুন্দবাবু প্যারাপেট থেকে পা ঘুরিয়ে নেমে আসে। সানিকে উদ্দেশ্য করে বলে, আমিও বলেছিলাম ছেড়ে দিতে, দিয়েছিলি? হ্যাঁ, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমায় তুই মেরে ফেলেছিস আর আর বলছিস তুই কিছু করিসনি? হ্যাঁ, তুই কিছু করিসনি? হ্যাঁ, তুমি তো সিঁড়ি থেকে পড়ে মারা গেলে, আমার দোষ কোথায়? মুকুন্দবাবু নিমিষের মধ্যে সানিকে সুবীরদের থেকে ছিনিয়ে চুম্বকের মতো টেনে নেয় নিজের কাছে। মুকুন্দবাবুর শরীর থেকে ভেসে ওঠে চাঁদনির চেহারা। সে সানির চুল শক্ত মুঠো করে ধরে বলে, তুই তুই আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলি আর এখন বলছিস আমি সিঁড়ি থেকে পড়ে গেছি? হ্যাঁ হ্যাঁ। চাঁদনি, আমরা জানি সানি তোমাকে মেরেছে, কিন্তু ওকে শাস্তি দিতে গেলে তোমার লাশ খুব প্রয়োজন। কেন? শয়তানটা বলেনি ও আমার লাশ কোথায় লুকিয়ে রেখেছে? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি না বুঝে অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তুই আমার জীবন শেষ করেছিস আর তোকে ক্ষমা করে দেব? হ্যাঁ। দীপঙ্কর একটু এগিয়ে এসে বলে, শাস্তি দেওয়ার কাজ পুলিশের, ওকে তুমি কিছু করো না, ছেড়ে দাও। আপনি জানেন ওর বাবাকে এমএলএ? হ্যাঁ, ক্ষমতা খাটিয়ে ছেলেকে ঠিক বার করে নেবে। হ্যাঁ, আপনারা কিছুই করতে পারবেন না। তার চেয়ে বরং ভালো আমি ওকে শাস্তি দিই, আর যাতে কোনো দিন কোনো মেয়ের সর্বনাশ করতে না পারে। এটা অন্যায় চাঁদনি, তোমার লাশ কোথায় আছে বলো, পুলিশ ওকে শাস্তি দেবে। অন্যায়? কিসের অন্যায়? ও শুধু আমায় মারেনি, উত্তমকেও মরতে বাধ্য করেছে। উত্তম আর আমি দুজন সংসার করব ভেবেছিলাম, কত স্বপ্ন দুজনে দেখেছিলাম, আর আমার বয়স্ক বাবার একমাত্র সম্বল ছিলাম আমি। আর এই শয়তান আমায় বিনা কারণে মেরে ফেলেছে। কেন কেন মেরেছিস? বল বল, কেন মেরেছিস? কি কি ক্ষতি করেছিলাম আমি তোর? আজ তোকে
নিয়তি আমার কাছে এনে দিয়েছে। তোর আমার শরীর দরকার ছিল না? হ্যাঁ, নে নে আমার শরীর নে। হ্যাঁ, নে আমার শরীর নে। কথা শেষ করে চাঁদনি সানির চুল ছেড়ে গলা টিপে শূন্যে তুলে ধরে এবং ঘুরিয়ে জোরে ছুঁড়ে মারে টেবিলের দেয়ালের দিকে। সানি দেয়াল ভেদ করে ভিতরে ঢুকে যায়। হুড়মুড় করে দেয়ালের প্লাস্টার ইট ভেঙে পড়তে শুরু করে। ঘর ধুলোতে ভরে ওঠে। অর্পিতারা ফটিকরা ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফায়ার ব্রিগেডের লোকেরা ব্যালকনির দিকে ছুট মারে। ধীরে ধীরে ধুলো সরে। দেখা যায় সানির দেহ চাঁদনির কঙ্কালের হাড়ের মধ্যে গেঁথে আছে। মিস্ত্রিদের কড়া ড্রিল থেকে চাঁদনির কঙ্কালের কপাল থেকে ঝরছিল রক্ত। সেখানে এখন ফুটো আছে, কিন্তু রক্ত ঝরছে না। এই সময় সবার কানে আসে মুকুন্দবাবুর গোঙানোর আওয়াজ। মাখন, বৌমা। ঘরে উপস্থিত সকলে তার দিকে ঘুরে তাকায়। দেখে মুকুন্দবাবু মাটিতে বসে গোঙাচ্ছে। তাকে দেখে বোঝা যায় চাঁদনি মুকুন্দবাবুর শরীর ছেড়ে চলে গেছে। অর্পিতা মাখনরা মুকুন্দবাবুকে সামলাতে তার সামনে এসে বসে। বাবা, আপনি ঠিক আছেন তো? মাথাটা বড্ড ব্যথা করছে, একটু একটু জল খাবো। বিপ্লব, তাড়াতাড়ি জল নিয়ে আয়। বিপ্লব জল নিতে ছোটে। ফায়ার ব্রিগেডের লোকেরা ব্যালকনি থেকে ঘরের দিকে এগিয়ে আসে। দীপঙ্কর মুকুন্দবাবুর দিক থেকে চোখ ঘুরিয়ে চাঁদনির কঙ্কালে গেঁথে থাকা সানির মৃতদেহের দিকে তাকায় এবং অবাক হয়ে দেখতে থাকে। শেষ হলো আজকের গল্প বিল্ডিং কমপ্লেক্স। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গল্প পাঠিয়েছিলাম আমি সুশান্ত। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। Mid-Century Audio Station. Mid-Century Audio Station. Mid-Century Audio Station.